বেহিসাবি জীবনযাপন দেখে বাবা আমার বিয়েটা একরকম জোর করেই দিয়ে দিলেন। সেই সময় কিছুই বলতে পারিনি, কারণ মা ভীষণ অসুস্থ ছিলেন। তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম, আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া মেয়েটাকে আমি কিছুতেই মেনে নেব না। 2020 সালের ফাগুন মাসের ফুলসজ্জা রাত। সবাই খাওয়া দাওয়া করে চলে গেলেন। তখন প্রায় রাত 1টা। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট খেতে খেতে ভাবছিলাম, বিয়েটা যখন আমার মতামতের কোনো গুরুত্ব না দিয়ে বাবা মা তাদের পছন্দ করা মেয়ের সাথে দিয়ে দিয়েছে, তখন আমিও মার অসুস্থতার কথা বলে মঞ্জুরিকে এখানে রেখে পরশুদিন চলে যাব। আমি যখন আমার পরবর্তী পদক্ষেপ কী হবে এইসব নিয়ে ভাবছি, তখন পিছন থেকে মাসি এসে আমাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, তুই এই রাত্রে এখানে দাঁড়িয়ে আকাশ দেখছিস? ওদিকে মঞ্জুরি এখনও তোর জন্য অপেক্ষা করছে। আর কত সময় মেয়েটাকে বসিয়ে রাখবি? চল নিচে চল আগে। একরকম জোর করে মাসি নতুন বউ মঞ্জুরির ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন, দরজা বন্ধ করে দে। ঘরে ঢোকার আগে সিগারেটটা ফেলে দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে দেখলাম নতুন বউ মাথার উপর কাপড় দিয়ে মাথা ঢেকে বিছানায় বসে আছে। কোনো রকম ভনিতা না করে কোটের বোতাম খুলতে খুলতে নতুন বউকে বললাম, দেখুন, এখন আমার বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না। সেটা আমি আমার বাবা মাকে বলেও ছিলাম, কিন্তু মা খুবই অসুস্থ, সেই কারণেই একরকম জোর করে বাবা আমার বিয়েটা দিয়েছেন। সত্যি বলতে বাবা মাকে কষ্ট দিতে পারবো না বলেই শেষ পর্যন্ত বিয়েতে মত দিয়েছিলাম। জানি আমি সেটা ঠিক করিনি, শুধু মার কথা ভেবেই এটা আমি করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন বলে বললাম, আর 5টা সাধারণ ছেলের মতন আমি না। আমার অনেক দোষ আছে যেগুলো আপনি জানেন না। জানলে হয়তো আপনি আমাকে ঘেন্না করবেন। বলে আলনার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, আপনার সম্বন্ধে মার কাছ থেকে যা শুনেছি তাতে আমি আপনার স্বামী হওয়ার যোগ্য নই, তাই পারলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গা থেকে কোটটা খুলে আলনা থেকে একটা হ্যাঙ্গার নিয়ে তাতে ঝুলিয়ে দিয়ে টি টেবিলের উপর থেকে রাখা জলের গ্লাসটা তুলে সেটা থেকে কিছুটা জল ঢেলে একটা লম্বা শ্বাস নিলাম। শ্বাস নেওয়ার পর মনে হলো নিজেকে যেন ভারমুক্ত করলাম। ঘরে ঢোকা থেকে মঞ্জুরি ঘুমটার ফাঁক থেকে হয়তো আমায় দেখছিল। আমার জল খাওয়া শেষ হতেই সে নিজেই নিজের ঘোমটাটা সরিয়ে বলল, আপনি বিয়ে করার আগে এসব বলতে পারেননি? আজ বিয়ের পর ফুলসজ্জা রাতে এখন আপনি আমার যোগ্য নয় বলে কী প্রমাণ করতে চাইছেন? বিয়ে যখন একবার হয়েই গেছে তখন আপনি আমার যোগ্য কি অযোগ্য সেটা না দেখে তো আমি আপনাকে ছাড়ব না। কথাগুলো একদমই বলে একটুখানি চুপ করে থেকে আবার মঞ্জুরি বলল, একটা মেয়ে তার বিয়ে নিয়ে কত দিন ধরে স্বপ্ন সাজায় সেটা আপনি জানেন? শুধু আপনি আপনার বাবা মার কথা রাখতে গিয়ে সেই মেয়েটার দেখা স্বপ্নগুলো এক নিমেষেই ভেঙে চুরমার করে দিয়ে বলছেন আমাকে ক্ষমা করে দিতে। মঞ্জুরির কথার কোনো উত্তর আমার কাছে নেই, তাই উত্তর না দিয়ে ক্লান্ত শরীরটাকে নিয়ে সোফার দিকে যখন যাচ্ছি তখন বিছানা থেকে নামতে নামতে মঞ্জুরি বলছে, আমি তো কোনো অপরাধ করিনি। আপনি যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দিতে পারেন তাহলে বিয়ে করে আমার জীবনটাকে নরক না করলে কি হতো না? আপনি এটা ঠিক করেননি আমার জীবনের স্বপ্নটাকে নষ্ট করে দিয়ে। আপনাকে আমি ক্ষমা করতে পারবো না। আমি যতীন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। সেক্টর 5-এ অফিস, থাকি উল্টোডাঙায় হাটকো হাউজিংয়ে। বাবা মার বয়স হয়েছে, কিন্তু আমার সঙ্গে থাকে না। কলকাতার ভিড়ভাট্টা, হই হট্টাগোল আর আমার লাগাম ছাড়া বেনিয়ম জীবন বাবা মায়ের কারোর পছন্দ না। বাবা মা আমার কলকাতার বাসায় কিছুদিন থাকবেন বলে এসেছিলেন, কিন্তু 5 দিন পরেই বাবা তো পরিষ্কার বলে দিয়েছিলেন, তুই সকালে উঠে অফিসে বেরিয়ে যাস, ফিরে আসিস সেই মধ্যরাত্রিতে, তাও প্রকৃতিস্থ অবস্থায় না। বারণ করলে শুনিসও না।
বলিস এসব অফিসের ডেকোরাম, চোখের সামনে এসব আমরা দেখতে পারবো না। তার থেকে তুই তোর মতো থাক, আমরা বরং গ্রামের বাড়িতেই ভালো থাকবো বলে চলে এসেছিলেন। তারপর থেকে আর যাননি। বাবা স্কুল মাস্টার ছিলেন, গ্রামের বাড়িতেই থাকতেন। এখনও গরিব ছেলে মেয়েদের ফ্রিতে পড়ান। বছর 2 ধরে মা কিডনির সমস্যায় ভুগছেন। আগে মাসে একবার করে ডায়ালিসিস করলে হতো, এখন 15 দিনে 2বার করতে হয়। ডাক্তারের সঙ্গে কথা বলে যা বুঝেছি, মার অবস্থা খুব একটা ভালো না। মাঝে মার শরীরটা হঠাৎ একটু বেশি খারাপ হয়। গ্রামের বাড়িতে এসে মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। মা আমার হাতটা টেনে নিয়ে বলেছিলেন, তোর জন্য সুন্দর একটা মেয়ে দেখেছি, তুই তাকে বিয়ে কর। খুব ভালো মেয়ে, রূপে গুণে খুব সুন্দর, তুই সুখী হবি। তোর বাবার সাথে ওই মেয়েটাও গরিব ছেলে মেয়েগুলোকে ফ্রিতে পড়ায়, ফাঁক পেলেই আমার সাথে এসে গল্প করে। তোর বাবা আর আমি চাই তুই ওই মেয়েটাকে বিয়ে কর। বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি। সবে আমার এখন 26 বছর বয়স। এর মধ্যে 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারবো না। দিনের বেলায় অফিস, রাতের বেলায় পার্টি, আর পার্টিতে আধুনিকতাদের সাথে নাচ গান ফুর্তি, এই না হলে জীবন? তা না, ফুলসজ্জার রাতে 1 হাত ঘোমটা নিয়ে বসে আছে। মনে মনে গজগজ করতে করতে সোফার উপর শুয়ে পড়লাম। মঞ্জরি এগিয়ে এসে বলল, আপনি এখানে শুচ্ছেন কেন? বিছানার উপর যান। আমি এখানে শুচ্ছি। না না, আমি ঠিক আছি, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমার কোনো অসুবিধা হবে না বলে বললাম, সোফায় শোয়া আমার অভ্যাস। দিনের বেলায় অফিস, রাতের বেলায় পার্টি, আর পার্টিতে আধুনিকতাদের সাথে নাচ গান ফুর্তি, এই না হলে জীবন? তা না, ফুলসজ্জার রাতে 1 হাত ঘোমটা দিয়ে বসে আছে। মনে মনে গজগজ করতে করতে সোফার উপর শুয়ে পড়লাম। মঞ্জরি এগিয়ে এসে বলল, আপনি এখানে শুচ্ছেন কেন? বিছানার উপর যান, আমি এখানে শুচ্ছি। না না, আমি ঠিক আছি, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমার কোনো অসুবিধা হবে না বলে বললাম, সোফায় শোয়া আমার অভ্যাস আছে। মঞ্জরি তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। দেখে বললাম, কি হলো, যান। মঞ্জরি আলনা থেকে একটা পায়জামা আর টি-শার্ট নিয়ে আমাকে বলল, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আপনার যেখানে ইচ্ছা সেখানে শোন, এইভাবে শোয়া যায় না। আমি আর কথা না বাড়িয়ে মঞ্জরির হাত থেকে পায়জামা আর টি-শার্টটা নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকলাম। মঞ্জরি গায়ের গয়নাগুলো খুলতে লাগলো। 2 দিন পর আমি যখন কলকাতায় যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি, তখন মা আমার ঘরে এসে বললেন, তুই নাকি মঞ্জরিকে তোর সাথে নিয়ে যাচ্ছিস না, কেন? ব্যাগ গোছাতে গোছাতে সেদিন বলেছিলাম, ওর আমার সাথে যাওয়ার থেকে এখানে থেকে তোমার দেখাশোনা করুক, তাতে তোমার সুবিধা হবে। মা আমাকে খুব ভালো করে চেনেন বলে আমার অভিপ্রায় বুঝতে পেরে আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলেছিলেন, আমায় দেখাশোনা করার জন্য তোমার বাবা আছেন, মঞ্জরিকে তুমি সাথে করে নিয়ে যাবে, আর এটাও মনে রাখবে ও কিন্তু আমাদের মেয়ের মতো, ওর সঙ্গে যদি তুমি কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমরা ভুলে যাব তুমি আমাদের ছেলে। কথাগুলো বলে মা আর না দাঁড়িয়ে ঘর থেকে চলে গিয়েছিলেন। মঞ্জরিকে সাথে নিয়ে কলকাতায় নিয়ে আসতে সেদিন একরকম বাধ্য হয়েছিলাম। কলকাতায় আসার পর মার কথা মনে করে মঞ্জরিকে বলেছিলাম, আপনার যা লাগবে আমাকে বলবেন, আমি এনে দেব। 3 রুম ফ্ল্যাটের একটা ঘরে মঞ্জরির থাকার ব্যবস্থা করে দিলে মঞ্জরি বলল, একটা সিংহাসন আর একটা রাধাকৃষ্ণের বিগ্রহ যদি এনে দেন, আর তার সঙ্গে প্রতিদিনের পুজোর ফুল আর তুলসী পাতার ব্যবস্থা করে দিলেই হবে, আমার আর কিছু চাই না। পরের দিন সিংহাসন আর রাধাকৃষ্ণের বিগ্রহের সঙ্গে ছোট অথচ সুন্দর একটা গণেশের বিগ্রহ পছন্দ হয়ে গেল বলে সেটাও নিয়ে এসেছি। মঞ্জরি নিজের ঘরে একটা কোণায় সিংহাসনটা বসিয়ে তার মধ্যে বিগ্রহগুলো সুন্দর করে সাজিয়ে নিল। পরের দিন সকাল সকাল উঠে
মঞ্জুরি 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করে টেবিলে যখন সাজিয়ে রাখছিল, তখন কলিং বেলের আওয়াজ হলো। হাত ধুয়ে দরজা খুলে দেখল ফুলওয়ালা একটা ছেলে এসে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জুরি গেটের তালা খুলে ফুলগুলো হাতে নিতে নিতে জিজ্ঞাসা করলো, এতে তুলসী পাতা আছে তো? ছেলেটা হ্যাঁ আছে বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মঞ্জুরি বলল, তুমি তোমার ফুলের টাকা নেবে না? ছেলেটি বলল, স্যারের সাথে কথা হয়েছে, মাসকাবারি নেব। ফুলওয়ালা ছেলেটা চলে গেলে আমি ঘর থেকে এসে টেবিলের উপর 5,000 টাকা রেখে বললাম, দেখবেন নিচের ভ্যানে বা সাইকেলে তরকারি মাছ বিক্রি করতে আসে, আপনার যা পছন্দ কিনে নেবেন, আর মশলাপাতি যা লাগবে একটা কাগজে লিখে আমাকে দেবেন, আমি অনলাইনে অর্ডার করে দেব, বাড়ি তোরা দিয়ে যাবে। মঞ্জুরি শুধু একটা কথাই বলল, আপনি কি খেতে ভালোবাসেন সেটা কিন্তু বললেন না। ওয়াশরুমে যেতে যেতে বললাম, আমি সব খাই। 5 দিন নিজেকে কন্ট্রোল করে রাখলেও 6 দিনের দিন মধ্যরাতে যখন টলতে টলতে কলিং বেলটা বাজালাম, মঞ্জুরি তখন হয়তো টেবিলের উপর 2 হাতের মধ্যে মাথা রেখে তার বাবা মা শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করছিল। বিশেষ করে শাশুড়ির, ওনার শরীরটা খুব খারাপ। গ্রাম থেকে চলে আসার পর সেভাবে খোঁজ নেওয়া হয়নি, এদিকের গোছগাছ সাজানো এসবের জন্য। দরজা খুলে মঞ্জুরি দেখল আমি দেয়াল ধরে কোনো রকম দাঁড়িয়ে আছি। গেটটা খুলতেই আমি ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে মঞ্জুরির গায়ের উপর এসে পড়লাম। আচমকা আমার ভারে মঞ্জুরি পড়ে যাচ্ছিল। কোনো রকমে দেয়াল ধরে নিজেকে সামলে নিয়ে দরজাটা বন্ধ করে আমাকে আমার ঘরে এনে শুইয়ে দিয়ে পায়ের জুতো দুটো খুলে দরজা বন্ধ করে এসিটা চালিয়ে দিল। কিছু সময় সেখানে দাঁড়িয়ে মঞ্জুরি যখন দেখলো আমি অকাতরে ঘুমাচ্ছি, তখন বেশ কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে তার নিজের ঘরে চলে গেল। রান্নাঘরে গরম খাবার সব পড়ে রইল। ঘরে ঢুকে মঞ্জুরি ঠাকুরের সিংহাসনের সামনে বসে মনে মনে হয়তো অনেক কথা বলতে লাগলো, যে কথা অন্তর্যামী ছাড়া কারুর বোঝার উপায় নেই। শেষ রাতের দিকে গলা শুকিয়ে ঘুম ভেঙে গেল। জল খেতে রান্নাঘরে গিয়ে দেখলাম গতকাল রাতের খাবারগুলো সেইভাবে ঢাকা দেওয়া আছে। বুঝতে অসুবিধা হলো না মঞ্জুরি রাতে কিছুই খায়নি। ঢাকা দেওয়া খাবারগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে মঞ্জুরির ঘরে গেলাম। দেখলাম এক পাশ কাত হয়ে সে ঘুমোচ্ছে। আগে সেইভাবে মঞ্জুরিকে ভালো করে দেখিনি। তাকে যে এত সুন্দর দেখতে সেটাও আগে খেয়াল করিনি। মা ঠিকই বলেছিলেন, সত্যিই মঞ্জুরি সুন্দর। কিছু সময় ঘুমন্ত মঞ্জুরির দিকে তাকিয়ে থাকার পর মনে হলো বাবা মায়ের উপর রাগ করে মঞ্জুরির সঙ্গে সে ভালো ব্যবহার করেনি। সত্যিই তো মেয়েটার কোনো দোষ ছিল না। সব জেনেও আমি দিনের পর দিন তাকে অবহেলা করেছি, অথচ সে চেষ্টা করে যাচ্ছে অ্যাডজাস্ট করার। সেই মুহূর্তে মাথা নিচু করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেও বুঝতে পারছিলাম না এখনো পর্যন্ত আমি তার সঙ্গে যে ব্যবহার করেছি তাতে তার সাথে স্বাভাবিক সম্পর্কটা কিভাবে করব। পরের 10 দিন অফিস আর বাড়ি করতে করতে মনে মনে ঠিক করে নিলাম নিজেকে পাল্টাতে হবে, আর মঞ্জুরির সাথে দ্রুত মনে দূরত্ব কমাতে হবে। একটা পার্টিতে না গেলে নয়, তাই গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ড্রিঙ্কস বা সুন্দরী আধুনিকতাদের সংস্পর্শে না গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মঞ্জুরিকে বললাম, কাল রবিবার আছে, সকাল সকাল রেডি হয়ে থেকো। প্রথমে কালীঘাট গিয়ে মায়ের পুজো দেব, তারপর ওখান থেকে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে মায়ের ভোগ খাবো। 20 দিন পর সন্ধ্যের মধ্যে অফিস থেকে বাড়ি এসে মঞ্জুরিকে বললাম, কাল থেকে লকডাউন শুরু হবে, বাজারঘাট দোকান অফিস সব বন্ধ থাকবে। আমার অফিস থেকে বলে দিয়েছে এখন থেকে বাড়িতে বসেই কাজ করতে হবে। বাবাকে ফোন করেছিলাম, মনে হলো বাবা মাকে নিয়ে একটু চিন্তিত। কাল সকালেই আমরা গ্রামের বাড়িতে চলে যাব। তুমি রেডি হয়ে নাও, এখনই বেরোতে হবে। বাজারে যা যা লাগবে মোটামুটি সবই একটু বেশি করে নিয়ে আসতে হবে। 2টো ব্যাগ নিয়ে তুমি নিচে নেমে এসো, আমি গাড়িটা ঘুরিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। ভালো কথা,
রাতে খাবার কি করা হয়ে গেছে? মঞ্জরি বলল, তরকারি করা আছে, শুধু রুটিগুলো করে নিলেই হবে। আসলে আমি তো জানতাম না আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ঠিক আছে, চলুন, আমি এসেই রুটিগুলো করে নেব। তার দরকার হবে না বলে বললাম, আজ আমরা বাইরে খেয়ে নেব। তোমার যা রান্না করা আছে সেগুলো কাল সকালে গরম করে খেয়ে বেরিয়ে পড়ব। এখন তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো। বলে মঞ্জুরির চোখের দিকে তাকিয়ে একটু হেসে আরেকটা কথা বলে বললাম, আমাকে আপনি না বলে তুমি বললেই আমার বেশি ভালো লাগবে। আর ফুলসজ্জা রাতে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই অনুতপ্ত। পারলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগলাম। এতদিন ধরে শুধু উপেক্ষিত হয়েছে, কিন্তু কখনো চোখে জল আসেনি। আজ শেষের কথাগুলো শোনার জন্য মঞ্জুরি একদম প্রস্তুত ছিল না। তার মনের ভেতর ভালোবাসার খোদিত পাষাণের মতো হু হু করতে লাগলো। আস্তে আস্তে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু এসে যাওয়াতে চোখ দুটো ঝাপসা হয়ে গেছিল। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে সঞ্চারী রায়। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।